হ্যালো এভরিওয়ান। আজ আমি এক্সপ্লেন করব আরেকটা দারুণ কোরিয়ান হরর মিস্ট্রি মুভি যার নাম দ্য এইথ নাইট। এর আগেও আমি একটা কোরিয়ান সিরিয়াল কিলারের মুভি আই স দ্য ডেভিল এক্সপ্লেন করেছি, যেটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও। আজকের মুভি দ্য এইথ নাইটের আইএমডিবি রেটিং 5.3 আউট অফ 10 এবং রটন টমেটোজে 63%। এই মুভিতে একটা ভয়ানক দানব এবং কিছু রিচুয়াল আর রহস্যময় 8টি রাতের গল্প আছে, যেটা দেখতে তোমাদেরও দারুণ মজা লাগবে। আর এই গল্পের শেষে যে টুইস্ট আছে সেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক দ্য এইথ নাইট মুভির গল্প। মুভি শুরু হয় একটা হীরক সূত্র বলে পৌরাণিক কাহিনী শুনিয়ে। প্রায় 2500 বছর আগে এক ভয়ানক দানব একটি দরজা খোলার চেষ্টা করে, যেটা নরক আর মানব দুনিয়ার মধ্যে সেতু স্থাপন করবে। কিন্তু সেই দানবের সামনে ভগবান বুদ্ধ চলে আসেন এবং তিনি দানবের লাল আর কালো চোখ দুটো আলাদা করে ফেলেন, যেটা ছিল ওই দানবের সকল শক্তির উৎস। লাল ও কালো চোখ দুটো বুদ্ধের হাত থেকে পালাতে শুরু করে, কিন্তু তিনি দ্রুত কালো চোখটাকে ধরে একটা বাক্সবন্দি করে ফেলেন। কিন্তু লাল চোখটা ততক্ষণে 7টি মানুষের দেহের মধ্যে দিয়ে 7 দিন ধরে লুকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু 8ম দিনে সে অনেক দূরে চলে এসেছে ভেবে পাল্টে ঘুরে দেখে যে সংকীর্ণ রাস্তায় সে এসেছে সেটা আসলে অগভীর নদীর উপরে থাকা 7টি ধাপ বিশিষ্ট একটি সেতু, যার শুধুমাত্র একটি গন্তব্যস্থল ভগবান বুদ্ধের পায়ে। সেই লাল চোখ তখন উপায় না পেয়ে বুদ্ধের কাছে ভুয়ো আত্মসমর্পণ করে এবং নিজেই বাক্সের ভিতর প্রবেশ করে। এই বাক্সগুলোকে মন্ত্রপুতভাবে আটকে একটাকে পশ্চিমের সুবিশাল মরুভূমিতে এবং অপরটাকে পূর্ব দিকের খাড়া পর্বতশ্রেণীর মধ্যে লুকিয়ে দেওয়া হয়। এবং ভগবান বুদ্ধ তার 2জন শিষ্যকে নির্দেশ দেন যেন এই চোখ দুটো কোনোদিনও একত্রিত হতে না পারে, সেটা সবসময় সুনিশ্চিত রাখতে হবে। এটাই তাদের নিয়তি। এখান থেকে সিন 2005-এ শিফট হয়। এখানে একজন আর্কিওলজিস্ট ডক্টর কিম হীরক সূত্রের সত্যতা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছিল। ওনার একটা টিম ইন্ডিয়া পাকিস্তানের সীমান্তবর্তী মরুভূমি অঞ্চলে খোদাই করে একটা পাথরের বাক্স খুঁজে পায় এবং তার সাথে একটা পাথরের প্লেট, যেটা হীরক সূত্রের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট। এই খবর চারপাশে আগুনের মতন ছড়িয়ে পড়ে। বিভিন্ন খবরের কাগজ এবং নিউজে ডক্টর কিমের প্রশংসা হয়, কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী। কারণ এই পাথরের বাক্সের কার্বন ডেটিং করলে জানা যায় এটা মোটেই অত পুরনো বাক্স নয় এবং ডক্টর কিমকে জালিয়াত বলে ধরে নেওয়া হয়। নেক্সট সিনে এই ঘটনার আরও 14 বছর পর ডক্টর কিমকে দেখানো হয়, যার অবস্থা পাগল ভিখিরির মতন হয়ে গিয়েছিল। সেদিন একটা খবর চলছিল যখন টিভিতে বলা হয় শেষ 35 বছরে এই প্রথমবার সুপার ব্লাড মুন রাতের আকাশে দেখা যাবে, যেটা আসলে হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ। এই ঘটনা 2 ঘন্টার জন্য চলবে, যেটা ঠিক রাত 1টায় শুরু হবে। ডক্টর কিম সেই রাতেরই অপেক্ষায় ছিল যখন ও প্রমাণ করবে যে ও যা বলেছে সব সত্যি, তবে তার পরিণাম সবাইকে ভুগতে হবে। ঘড়ির কাঁটা রাত 1টায় ঠেকলে কিম সেই পাথরের প্লেটটাতে লেখা মন্ত্রগুলো উচ্চারণ করে এবং পাথরের বাক্সটা খুলে 6টা টেস্ট টিউব থেকে 6জন মানুষের রক্ত তার মধ্যে ঢেলে দেয়। শেষে নিজের হাত কেটে তাতে রক্ত দেয় এবং বলে এবার খুলবে নরকের দরজা। এরপরে বাক্সের ভিতরে একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং সত্যি লাল চোখটা বাইরে বেরিয়ে আসে। ডক্টর কিম জিজ্ঞাসু চোখ নিয়ে সেই লাল চোখের কাছে যেতেই সিন চেঞ্জ হয়ে যায় এবং সুদূর পূর্বের এক পর্বতে বুকসান মনেস্ট্রিতে একজন মঙ্ককে দেখানো হয়, যে উপাসনা গৃহে জপ করছিল। কিন্তু দমকা হাওয়ায় তার পেছনের দরজাটা খুলে যায় এবং তার চোখেও ব্লাড মুন পড়ে। মঙ্ক বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটেছে। তিনি ভগবান বুদ্ধের একটা পাথরের মূর্তি সরালে আমরা দেখতে পাই তার কাছেই আরেকটি পাথরের বাক্স রাখা আছে, যার মধ্যে সেই কালো চোখটা রয়েছে।
মঙ্ক মনে মনেই বলে ওঠে, সময় হয়ে গেছে। পরের দিন সকালেই মঙ্ক তার একজন শিষ্য ছেয়ংসককে ডেকে হীরক সূত্রের কথা মনে করিয়ে দেয়। ছেয়ংসক 2 বছর ধরে মৌনব্রত ছিল, তাই সে একটা কাগজে লিখে তার গুরুকে জিজ্ঞেস করে কেন ভগবান বুদ্ধ দানবটাকে মেরে ফেলেনি। মঙ্ক ছেয়ংসককে বোঝায় দানবকে কখনো মেরে ফেলা সম্ভব নয়, কারণ তার অস্তিত্ব একই সঙ্গে আছে আবার নেই। কিন্তু ভগবান বুদ্ধের নির্দেশ মতো এই দুটো চোখকে কখনোই একত্রিত হতে দেওয়া যাবে না, কারণ একত্রিত হলে দানবের সকল শক্তি ফিরে আসবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই তাদের কাজ হলো এই লাল চোখ যে 7 দিন 7 জনকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে এবং 7 রাতের মধ্যে এইখানে পৌঁছানোর চেষ্টা করবে, তার যে কোনো একটা সিঁড়িকে ধ্বংস করা বা একজন মানুষকে স্যাক্রিফাইস করে ফেলা। তাহলে এই চোখ দুটো আর কখনোই একত্রিত হতে পারবে না। সিন কাট হয়ে সেই রাত মানে ব্লাড মুনের দ্বিতীয় রাতে একটা জঙ্গলে একজন হান্টারকে দেখানো হয়, যার পেছন থেকে একটা হাত আসে আর তারপরেই তাকে একটা মোটেলের সামনে আমরা ট্রান্স স্টেটে দেখতে পাই। এখান থেকে মোটেলের ভিতরে আমরা একটা কাপলকে দেখি, যেখানে মেয়েটা বলছিল ওর রিসেন্টলি একটা ডাক্তারের মেডিটেশন ক্যাম্পে গেছিল, যেখানে ওর থেকে রক্ত নিয়েছিল কিন্তু ওকে পেমেন্টও করেছে। তখনই আমাদের বুঝতে বাকি থাকে না যে ও ডক্টর কিমের কথাই বলছে। এরপরে ওই পজেসড হান্টারকে আমরা কাপলের রুমে ঢুকতে দেখি এবং সিন কাট হয়ে সোজা ছেয়ংসককে দেখায়, যার একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং তার গুরু তাকে আদেশ করে সোনহোয়া বলে এক ব্যক্তিকে খুঁজে বার করতে এবং তাকে বলতে যে দানব এসে পড়েছে। গুরুজি তাকে ওই পাথরের বাক্সটাও দেয় যার মধ্যে কালো চোখ রয়েছে। এরপর তৃতীয় দিন সকালে আবার মোটেলের সামনে সিন দেখতে পাই, যেখানে পুলিশ এবং ডিটেকটিভ এসেছিল ক্রাইম সিন ইন্সপেকশন করতে। এটা একটা অদ্ভুত দৃশ্য ছিল, যেখানে মেয়েটা ব্যাগ ওয়ালেট সবকিছু রেখে দিয়েই মোটেল থেকে বেরিয়ে গিয়েছিল। এদিকে ছেলেটির বডি বাথরুমে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং যে হান্টার তাদেরকে খুন করতে এসেছিল তার বডি একদম শুকনো অবস্থায় পাওয়া যায়, যেন কেউ তার রক্ত মাংস শুষে নিয়েছে এবং হাড় আর চামড়া ফেলে গেছে। এদিকে সেদিন সকালেই বুকসান মনেস্ট্রিতে মঙ্কের দেহাবসান ঘটে এবং গুরুজির দেওয়া আদেশ অনুসারে ছেয়ংসক সোনহোয়াকে খুঁজতে বেরোয় আর বলে যায় গুরুজির শ্রাদ্ধ শান্তির আগেই ও ফিরে আসবে। সোনহোয়া কোনো এককালে এই মনেস্ট্রিতেই একজন সন্ন্যাসী বা মঙ্ক ছিল, কিন্তু ও পরে একটা সাধারণ জীবন বেছে নেয়। সোনহোয়া আসলে একজন মিডিয়েটর ছিল, যে মৃত্যুর পরে আত্মার মুক্তির কাজ করত, কিন্তু কোনো কারণে এক দুর্ঘটনায় সোনহোয়া ওই কাজ আর করতে চায় না, কিন্তু প্রত্যেক আত্মার চিৎকার আর বেদনা ও শুনতে পায় এবং বুঝতে পারে। চতুর্থ দিন সকালে ছেয়ংসককে দেজেয়ন স্টেশনে দেখা যায়। ওর হাতের চিরকুটে একটা ঠিকানা লেখা ছিল, যেটা উড়ে গেলে ছেয়ংসক দৌড়ে ধরতে যায় এবং পেছনের সিট থেকে ছেয়ংসকের পুটলিটাও উধাও হয়ে যায়। ছেয়ংসক ওটাতে করে কিছু টাকা এবং সেই কালো চোখের বাক্সটা এনেছিল, তাই পুটলিটা হারিয়ে যাওয়ায় ও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ও খেয়াল করে একটু দূরে একটা মেয়ে ওর দিকেই তাকিয়ে আছে, যার কাছে ওই পুটলিটাও আছে। এরপর মেয়েটিও মুহূর্তেই ছেয়ংসকের চোখের সামনে থেকে যেন উধাও হয়ে যায়। ছেয়ংসক কোনো মতে চিরকুটটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে সোনহোয়ার ঘর খুঁজে বের করে এবং ওকে জানায় গুরুজি মারা গেছেন এবং উনি বলেছেন সেই দানব এসে পড়েছে। ছেয়ংসক যে গুরুজির দেওয়া পাথরের বাক্সটা হারিয়ে ফেলেছে সেটাও ও লিখে সোনহোয়াকে জানায়। রাতে গুরুজির আত্মা নিজে সোনহোয়ার সঙ্গে কানেক্ট করে এবং সোনহোয়াকে নিজের কর্ম বা নিয়তি মেনে নিতে বলে, যেটা ছিল এই দানবকে আটকানো। আরেকদিকে পুলিশ স্টেশনে আরও স্ট্রেস বাড়ছিল, কারণ সেই মোটেল থেকে পালিয়ে যাওয়া মহিলার লাশ একটা পাবলিক টয়লেটে পাওয়া গেছিল, যার শরীর একই রকমভাবে ডিকম্পোজড ছিল। ডিটেকটিভের অধীনস্থ একজন কর্মচারী এবং তার বন্ধু ডংজিন ডিটেকটিভকে বলে এসব প্যারানর্মাল মৃত্যু, তাই ওদের একজন শামানের প্রয়োজন। কিন্তু ডিটেকটিভ এসবে বিশ্বাস করে না,
তাই ও ডংজিনকে উপদেশ দেয় ভূত প্রেত না খুঁজে অপরাধীকে খুঁজতে। ওদিকে দানবের লাল চোখ মোটেলের মেয়েটিকে ছেড়ে অন্য একটি মেয়েকে ধরেছিল, যাকে রাস্তায় একজন ডেলিভারির ছেলে দেখে চিনতে পারে, কারণ এই মেয়েটিও সেই মেডিটেশন গ্রুপেই ছিল। মেয়েটি সারা গায়ে কাটাচেরা দাগ এবং ওর চোখ মুখে অদ্ভুত হাবভাব দেখে ছেলেটি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে ও ঠিক আছে কিনা। তখনই মেয়েটা ওই ডেলিভারি বয়ের গায়ের কাছে এসে কিছু শোকে এবং সিন চেঞ্জ হয়ে যায়। আমরা ঠিক এরপরে ওই ডেলিভারি বয় ছেলেটাকে ট্রেন স্টেশনে দেখা সেই মেয়েটার বাড়ির সামনে দেখতে পাই। আসলে এই মেয়েটি পবিত্র ওঝা ছিল, যাকে একদম অন্তিম ধাপে লাল চোখটা পজেস করবে। এই পবিত্র ওঝা বা শামান দরজার ফাঁকা দিয়ে ডেলিভারি বয়টাকে দেখতে পায় এবং ও ট্রান্সলেটে আছে দেখে ওর সামনে একটা বাটিতে একটু রক্ত নিয়ে বন্ধ দরজার সামনেই রেখে দেয়। এই রিচুয়ালটা ও কেন করলো সেটা এখনও আমরা জানতে পারিনি, তবে ওই ডেলিভারি বয় দরজার বাইরে থেকেই রক্তের গন্ধ শুঙে ওখান থেকে চলে যায়। চতুর্থ দিন এখানেই শেষ হয়। পঞ্চম দিন সকালেই সোনহুয়া নিজের মালা, একটা কুঠার এবং আরও কিছু জরুরি জিনিস কিনে নিয়ে ওই পবিত্র ওঝা বা শামানের খোঁজে বেরোয়, যে এককালে সোনহুয়ার সঙ্গে গুরুজির কাছে একই মনেস্ট্রিতে শিক্ষা নিয়েছিল। সেয়ংসকও সোনহুয়ার সঙ্গ দেয়। সোনহুয়া কিছুক্ষণ সেয়ংসকের সঙ্গে কাটিয়েই বুঝে যায় ওর মন একদম সরল এবং নিষ্পাপ বাচ্চার মতো। ও সেয়ংসককে নতুন জুতো কিনে দেয়, খাবার কিনে দেয়। তাই খুশিতে সেয়ংসক যখন সোনহুয়াকে ধন্যবাদ বলতে যায়, তখন ওর মৌনব্রত ভেঙে যায়। সোনহুয়া সেয়ংসককে এইসবে জড়াতে চায় না এবং ও ওকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলে, কিন্তু সেয়ংসক গুরুজির আদেশ অনুসারে সোনহুয়ার সঙ্গ ছেড়ে কোথাও যায় না। এরপর সেয়ংসক আর সোনহুয়া সেই ছবিতে লেখা ঠিকানা অনুসারে পবিত্র ওঝার বাড়ি খুঁজে বের করে, কিন্তু সেখানে অন্য কেউই থাকছিল, যে সোনহুয়াকে জানায় ওই ওঝা দেগু বলে এক জায়গায় চলে গিয়েছে, কিন্তু ওখানে একবার গেলে কেউ ফিরে আসে না। তখন সোনহুয়া আর সেয়ংসকও বাস ধরে দেগু রওনা দেয়। এদিকে পুলিশ আবার ব্রিজের কাছে আরেকটি মেয়ের ডিকম্পোজ লাশ পায় এবং বাকি লাশের মতো এর মাথার খুলিতেও একটা বড় গোল ফুটো ছিল, কিন্তু এদের মৃত্যু আসলে কিভাবে হচ্ছে সেটা ফরেন্সিক ডিপার্টমেন্টও বুঝতে পারছিল না। এবার একটা স্কুল গার্লকে একই রকম ট্রান্সলেটে পবিত্র ওঝার বাড়ির সামনে দেখা যায় এবং ওঝা ওর সামনে সেই রক্তের বাটি রাখলে ও সেটা শুঁকে চলে যায়। তখন ওঝার পেছনে আমরা এক মাঝবয়সী মহিলাকে দেখি, যে বেশ ভয়ে ভয়ে ছিল। এদিকে দেগু বাস স্ট্যান্ডে পৌঁছে সেয়ংসক বাকি রাতটুকু ওই বেঞ্চেই ঘুমিয়ে পড়ে এবং আমরা সোনহুয়ার হাতে একটা চিঠি আর রক্ত লাগা জামা দেখি। তখনই আমরা সোনহুয়ার অতীতের কিছু ঘটনা জানতে পারি। আসলে সোনহুয়ার স্ত্রী ও বাচ্চা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। যে মদ্যপ মহিলা তাদের মেরেছিল সে ছিয়ংসকের মা ছিল। অ্যাক্সিডেন্টের গিল্টে ছিয়ংসকের মা পরে সুইসাইড করে এবং একটা চিঠি লিখে সোনহুয়াকে ছিয়ংসককে দেখতে বলে যায়। যখন সোনহুয়া স্ত্রী এবং বাচ্চা মারা যাবার প্রচণ্ড কষ্টে ছিল, তখন এই অপার্থিব জগতের শয়তান আত্মাগুলো সোনহুয়াকে দিয়ে বহুবার ছেয়ংসককে হত্যা করিয়ে ওর প্রতিশোধ নিতে বলে, কিন্তু গুরুজি সোনহুয়াকে আটকায় এবং সোনহুয়া তারপরই শামানের কাজ ছেড়ে দেয়। তবে থেকেই ছেয়ংসক গুরুজির সঙ্গে ওই মনেস্ট্রিতেই থাকতো। ষষ্ঠ দিনের সকালে ছেয়ংসকের ঘুম ভাঙার আগেই সোনহুয়া ওকে ছেড়ে চলে যাবে ভাবে, কিন্তু পারে না। সোনহুয়া তারপর লোকাল নিউজ দেখে একটা ম্যাপে ওই মোটেল আর পাবলিক বাথরুম, যেখান থেকে প্রথম দুটো লাশ পাওয়া গিয়েছিল, সেই এরিয়াটা ভালো করে দেখে নেয় এবং অনুমান করে ওই পবিত্র ওঝার বাড়ি এরই মধ্যে কোথাও হবে। সোনহুয়া আর ছেয়ংসক দুজনে দুদিকে আলাদা হয়ে ওঝাকে খুঁজতে বেরোয়। সোনহুয়া সেই ব্রিজের নিচে পৌঁছায়, যেখানে ডিটেকটিভ আগে থেকেই গাড়িতে এসে বসেছিল। সোনহুয়াকে ম্যাপ হাতে ওখানে দেখে ডিটেকটিভ ওকে আইডি দেখাতে বলে এবং ওর ব্যাগ থেকে কুঠারের কাঠের অংশটা বেরিয়ে থাকতে দেখে ব্যাগ সার্চ করতে চায়। সোনহুয়া সেই শুনে পালাতে গেলে ডিটেকটিভ আর সোনহুয়ার মাঝে ঝাপটাঝাপটি হয়, যার জন্য ওই ম্যাপটা ওখানেই পড়ে যায়। এরপর ডিটেকটিভ পুলিশ স্টেশনে পৌঁছে জানতে পারে ডেলিভারি বয়ের লাশ একই রকম ডিকম্পোজড অবস্থায় স্কুলের সামনে পাওয়া গেছে।
এবং স্কুলের একটি মেয়ে প্রায় 2 দিন ধরেই গায়েব হয়ে গেছে। তখন ডিটেকটিভ ডং জিনকে সোনহুয়া সম্পর্কে খোঁজ লাগাতে বলে। ডিটেকটিভকে ডং সোনহুয়ার অতীতের সব কথাই বলে এবং আমরাও জানতে পারি সোনহুয়ার স্ত্রী ও বাচ্চা মারা যাবার পর ও নিজেও গুরুজির আশ্রয় ছিল। ওই মনেস্ট্রি ভূত প্রেত তাড়ানোর জন্য বিখ্যাত এবং সোনহুয়া একজন ভালো শামান হয়ে উঠলেও সে বৌদ্ধ সন্ন্যাসী কোনোদিনই হতে পারেনি। ডিটেকটিভের এর মধ্যেই মনে পড়ে যায় সেই ম্যাপটার কথা যেটা সোনহুয়া ফেলে এসেছিল। তাই ওরা ক্রাইম সিনের দিকে এগোয়। রাস্তায় ডং ডিটেকটিভকে একটা কবচ দেয় যাতে ওর কোনো ক্ষতি না হয়, কারণ ডংজিনের ধারণা ছিল এটা পুরোটাই একটা প্যারানর্মাল ব্যাপার। ডিটেকটিভ নিজে এসব বিশ্বাস না করলেও ডংয়ের মুখ চেয়ে ওটা রেখে দেয় এবং ক্রাইম সিনে পৌঁছে সোনহুয়ার ম্যাপে ওই জায়গা দুটোয় গোল দাগ করা দেখে ওর সোনহুয়ার উপর পাকাপাকি সন্দেহ হয়। আরেকদিকে ছেয়ংসক সোনহুয়ার কথা মতো মোটেল থেকে পাবলিক বাথরুম অবধি যে কটা ওঝার বাড়ি দেখতে পায় সেগুলোর নাম্বার একটা চিরকুটে লিখতে থাকে। একটা বাড়ির সামনে আসার পর হঠাৎই বৃষ্টি নামে এবং ছেয়ংসক ওই বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় নেয়। এই বাড়িটা সেই পবিত্র ওঝারই ছিল যে এই দানবের শেষ ধাপ। ছেয়ংসকের মনে হয় মেয়েটাকে আগেও কোথাও দেখেছে। ও মেয়েটাকে সে কথা জিজ্ঞেস করলে মেয়েটা না করে দেয়। মেয়েটা ছেয়ংসকের খেয়াল রাখে এবং বৃষ্টি কমলে ছেয়ংসক বাইরে বেরিয়ে আসে। ও একটা পতাকা ওই বাড়ির বাইরে দেখতে পায় এবং বুঝতে পারে এই সেই ওঝার বাড়ি যাকে তারা খুঁজছে। এরপর রাস্তায় ছেয়ংসক সেই স্কুল গার্লকে দেখতে পায় যে ওকে দেখে অদ্ভুতভাবে হাসে এবং ওর গালের মধ্যে দিয়ে একটা লাল চোখ বেরিয়ে আসে। ছেয়ংসক এসব দেখে ভয় পালায় এবং রাতে যখন সোনহুয়া ফিরে আসে তখন ওকে সব কথা জানায়। সোনহুয়া এবার ছেয়ংসককে ফিরে যেতে বলে, কারণ সোনহুয়াকে এই শেষ ধাপ মানে এই পবিত্র ওঝা মেয়েটিকে খুন করতে হবে, তবেই দানবকে আটকানো সম্ভব হবে। কিন্তু সোনহুয়া চায় না ছেয়ংসক ওর সাথে থেকে ফেঁসে যাক আর ওরও জেল হোক। ছেয়ংসক এটা শুনে অবাক হয়ে যায় এবং মনে মনে ঠিক করে নেয় ও মেয়েটাকে বাঁচাবে। ও দৌড়ে মেয়েটার বাড়ির কাছে পৌঁছায় এবং ওকে ওর সাথে পালাতে বলে। এদিকে সোনহুয়া ওজার বাড়ি খোঁজার সময় ডিটেকটিভ ওকে দেখে ফেলে এবং ওর পিছু নেয়। ঠিক এই সময় ডিটেকটিভকে ডংজিন ফোন করে এবং এই কেস সম্পর্কে আরও কিছু তথ্য দেয়। ও জানায় পাহাড়ে আরও একটা লাশ পাওয়া গেছে যার অবস্থা অনেকটা ঠিক এই কেসের বাকি লাশগুলোর মতনই এবং এই লাশটা সম্ভবত প্রফেসর কিম বলে একজন আর্কিওলজিস্টের, যে আগের বছর একটা মেডিটেশন ক্যাম্প অর্গানাইজ করেছিল এবং বাকি সমস্ত ভিকটিমরা এই মেডিটেশন ক্যাম্পেরই সদস্য ছিল। সেই ক্যাম্পের একটা ছবিতে এখনো এমন 2জন সদস্য আছে যাদের লাশ পাওয়া যায়নি। এর মধ্যে একজন ছিল সেই স্কুল গার্ল এবং আরেকজন একটি ওঝা যার থেকে ডং ওই কবচটা বানিয়েছিল। ডিটেকটিভ তখন ডংকে ওনার ছবি আর ঠিকানা পাঠাতে বলে আর আমরা দেখি সোনহুয়া ততক্ষণে ওঝার ঘর খুঁজে পেয়ে গেছে, কিন্তু ওঝা সেখানে ছিল না। বাড়ির একটা ছোট্ট দরজা সরে বয়স্ক একটা হাত বেরোয় যেটা টেবিলে রাখা চিরকুটের দিকে ইশারা করে। সোনহুয়া চিরকুট তুলে দেখে তাতে লেখা আছে বুকসান মনেস্ট্রি এবং ও দরজা খুললেই এক মহিলাকে দেখতে পায় যার মুখ মন্ত্র লেখা কোনো কাপড় দিয়ে মোড়া। সোনহুয়া তাকেই ওঝা ভেবে মারার জন্য কুঠার তোলে, কিন্তু ডিটেকটিভ পেছন থেকে এসে সোনহুয়াকে ধরে ফেলে। ডিটেকটিভ সোনহুয়াকে প্রায় হ্যান্ডকাফ পরাতেই যাচ্ছিল যখন সেই স্কুল গার্ল এসে ডিটেকটিভকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু কবজের জন্য ওর হাত একটু অদ্ভুত হয়ে যায় এবং চারপাশে গন্ধ শোকার পর ও ওখান থেকে চলে যেতে থাকে। সোনহুয়া ওর নিজের কুঠারটা রক্ত দিয়ে ওং লিখে পবিত্র করে নেয় এবং স্কুল গার্লের পিছু নেয়। স্কুল গার্ল মানে দানব বুঝতে পারে সোনহুয়াকে কোনোভাবে সরাতে হবে, তাই ও সামনে আসা গাড়ির থেকে যখন ডংজিন বেরোয় তার সাহায্য চায়। ডং সোনহুয়ার হাতে কুঠার আর ওই মেয়েটাকে দেখেই চিনতে পারে এবং পিস্টল বের করে সোনহুয়াকে নড়তে মানা করে। এদিকে পজে স্কুল গার্ল ডংয়ের গায়ের গন্ধ শুকে ওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমরা দেখি দানব কিভাবে নিজেকে ডংয়ের মধ্যে ট্রান্সফার করে নেয়। কিন্তু লোককথা অনুযায়ী আমরা জানি এর শেষ ধাপ ছিল সেই পবিত্র ওঝা, কিন্তু এই দানব তাকে না পজেস করে কেন ডংকে পজেস করলো তার কারণটা আমরা শেষেই জানতে পারবো।
এরপর স্কুলগার্লের ডিকম্পোজড শুকনো দেহ ওখানেই পড়ে থাকে এবং সোনহুয়া কুঠার দিয়ে ডংকে শেষ করার চেষ্টা করে, কিন্তু সে এখন অনেক বেশি শক্তিশালী এবং ডন সোনহুয়াকে বলে তোর মৃত্যু বুকসান মনেস্ট্রিতেই হবে এবং ওকে ছুঁড়ে ফেলে দেয়। এবার আসে সপ্তম দিন। ছিয়ংসক আর ওঝা রাত 12টা নাগাদ বাস স্ট্যান্ড থেকে গুয়াংচু বুকসান মনেস্ট্রির দিকে রওনা দেয়। সোনহুয়ার বাস স্ট্যান্ড পৌঁছাতে দেরি হয়ে যায় এবং শেষ বাস ততক্ষণে চলে গিয়েছিল। সোনহুয়া বাস স্ট্যান্ডেই বসে অপেক্ষা করে। তখন গুরুজির আত্মা আবার সোনহুয়াকে দেখা দেয় এবং বলে দানব শেষ ধাপে পৌঁছে গেছে। ওই কালো চোখ এবং পৃথিবীকে একমাত্র তুমি রক্ষা করতে পারবে, তাই তোমার বুকসান মনেস্ট্রিতে পৌঁছানোর প্রয়োজন। দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং প্রথম বাসেই সোনহুয়া গুয়াংচুর দিকে রওনা দেয়। আরেক দিকে ডংরূপী দানবও নিজের গাড়ি করে সবার আগে গুয়াংচু বুকসান মনেস্ট্রিতে পৌঁছায়। মনেস্ট্রি আত্মার চারপাশের আবহাওয়া তখনই একদম বদলে যায়। ও মঠে ঢুকেই সেখানে থাকা একজন মঙ্ককে মেরে ফেলে এবং অপেক্ষা করতে থাকে সোনহুয়ার পৌঁছানোর। এরপর ছিয়ংসক আর ওই পবিত্র ওঝা যার নাম এরান, ওরা বুকসানে পৌঁছায়। কিন্তু এরান মনেস্ট্রির ভিতরে ঢুকতে না চাইলে ছিয়ংসক ওকে পাশেই একটা পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে সোনহুয়া ওখানে পৌঁছায় এবং দেখে ছিয়ংসক ঘরে একা বসে আছে। এবার খোলে মুভির বিশাল বড় একটা টুইস্ট। তখন আমরা জানতে পারি এই এরান বলে মেয়েটা যাকে আমরা শুরু থেকে দেখে আসছি, সে ছিল একটা আত্মা। আসলে এরানকে ছোটবেলায় ওর ডিসফাংশনাল ফ্যামিলির থেকে ডক্টর কিম বাঁচিয়ে এনেছিল এবং ও কিমের সন্তানের মতনই বড় হয়। হীরক সূত্র আবিষ্কার করার পর যখন ডক্টর কিমকে সবাই জালিয়াত বলেছিল এবং ডক্টর কিম নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, তখন এরান নিজেকে স্যাক্রিফাইস করে, কারণ ওই পাথরের প্লেটে লেখা ছিল একজন কুমারী মেয়ের কথা যে নিজেকে বলি দিয়ে এই সম্পূর্ণ ধাপগুলোকে একই সূত্রে বাঁধতে সাহায্য করবে। এরান তাই নিজেকে শেষ করে দেয় এবং সে সূত্রধরের ভূমিকা পালন করে এবং ছিয়ংসককে মন্ত্রমুগ্ধ করে শেষ গন্তব্যস্থল মানে বুকসান মনেস্ট্রিতে পৌঁছে যায়। এদিকে ডিটেকটিভ যখন ডংজিনকে খুঁজতে ওর শেষ লোকেশন ওই ওঝার বাড়িতে যায়, তখন আমরা আবার সেই মাঝবয়সী মহিলাকে দেখি। আর ঠিক এখান থেকেই আমাদের কাছে বাকি গল্পটাও পরিষ্কার হয়ে যাবে। এই মহিলা আসলে একজন ওঝা এবং ওই ডংজিনের রক্ত বারবার দানবকে শুকতে দিত। আসলে এই মহিলা নিজেই ওই মেডিটেশন গ্রুপের একটা অংশ। এই গ্রুপের প্রত্যেকে কখনো না কখনো নিজেকে মারতে চেষ্টা করেছে, এই মহিলাও করেছিল। ক্যাম্পের শেষ দিন এরানের আত্মা এই মহিলার সঙ্গে ওর বাড়ি চলে আসে। এরান এই মহিলাকে কথা দেয় ও এরানের কাজে সাহায্য করলে ওকে দানবের হাতে মরতে হবে না। তাই যখন ডং জিন ওর কাছে কবচ বানাতে এসেছিল, ও বুঝে যায় যে ডংও নিজেকে মারতে চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাই ও ডংয়ের রক্ত নিয়ে বারবার দানবকে শুকিয়েছে যাতে দানব ওর বদলে ডং জিনকে পজেস করে, এবং ও নিজেকে মন্ত্রশক্তির দ্বারা ঘরের ভিতরে সুরক্ষিত রেখেছিল। ডিটেকটিভ এসব শুনে সময় নষ্ট না করে সোজা বুকসানের দিকে রওনা দেয়। এদিকে সোনহুয়া সবকিছু বুঝে যায় এবং কালো চোখটাও ফেরত পেয়ে যায়। ও তখন ছিয়ংসকের জামা কাপড়ে এবং নিজের শরীরে মন্ত্র লিখে নেয় যেটা ওদেরকে রক্ষা করবে, এবং মনেস্ট্রির সামনেই জঙ্গলে দড়ি আর মন্ত্র লেখা কাগজ দিয়ে বেঁধে একটা জায়গা তৈরি করে। এই পবিত্র গণ্ডির মাঝে সোনহুয়া আগুন জ্বেলে নিজের অতীতকেও আহুতি দেয় এবং ছিয়ংসকের হাতে ওই কালো চোখ সঁপে দিয়ে তাকেই এর রক্ষাকর্তা হওয়ার অধিকার দেয়। সোনহুয়া নিজেকে গণ্ডির ভিতর শক্ত করে বেঁধে রাখে, কারণ ও নিজেই সেই পবিত্র ওঝা এবং অন্তিম ধাপ যার মাধ্যমে নরকের দ্বার খুলবে, এবং ছিয়ংসককে সেই মুহূর্তে সোনহুয়াকে মারতে হবে। এদিকে ততক্ষণে ডিটেকটিভও বুকসান পৌঁছে যায়। শুরু হয় অষ্টম রাত। সোনহুয়া পবিত্র গণ্ডির মধ্যে মালা হাতে মন্ত্র জপ করতে শুরু করে এবং ডংরূপী দানব গণ্ডির একপাশ খোলা দেখে ওখানে চলে আসে। তখনই ছিয়ংসক দড়ি খুলে দানবকে সোনহুয়ার সঙ্গে গণ্ডিতে বেঁধে দেয়, কিন্তু ডং সোনহুয়াকে মূর্খ বলে সম্বোধন করে, কারণ গুরুজির পরে ওই কালো চোখকে ছিয়ংসক দেখভাল করছে এবং মনেস্ট্রিতে ওই ছিল গুরুজির উত্তরাধিকারী রূপে। সোনহুয়া তো কবে পালিয়ে গেছিল,
তাই ছিয়ংসক হলো দানবের আসল শিকার, কারণ একমাত্র ওই কালো চোখ রাখা পাথরের বাক্সটা খুলতে পারবে। তাই ডংজিন সোনহুয়াকে বন্দুকটা হাতে দিয়ে নিজেকে মেরে ফেলতে বলে, কারণ ও কোনো কাজেই লাগবে না। এবং ও অ্যারানের আত্মাকে ছিয়ংসককে খুঁজে বের করতে বলে। আসলে ছিয়ংসকের মন্ত্রপুত জামার জন্য দানব ওকে দেখতে পাচ্ছিল না, কিন্তু অ্যারান ওকে সহজেই খুঁজে পায় এবং ওর মন্ত্রপ্লুত বস্ত্র খুলে নেয়। এদিকে সোনহুয়া নিজেকে গুলি না মেরে ডংকে গুলি মেরে দেয়, আর দানবের রাগ শত সহস্র কালো ধোঁয়ার মতন সোনহুয়াকে অ্যাটাক করে। সোনহুয়া জপের মালা দিয়ে কোনো রকম নিজেকে রক্ষা করছিল, তখনই একটা চমৎকার ঘটে, কারণ মনেস্ট্রির ভেতরে থাকা গুরুজির মৃত শরীর থেকে মন্ত্র জাপ শুরু হয় এবং অ্যারানকে ওখান থেকে চলে যেতে হয়। দানবের চোখ তখন ছিয়ংসকের দিকে পড়ে। সোনহুয়া ডংয়ের পা চেপে ধরে ছিয়ংসককে পালাতে বলে। ছিয়ংসক বাক্সটা তুলে নিয়ে জঙ্গলের দিকে পালায়। একটু এগিয়ে গিয়েই ডং, ডিটেকটিভ আর ছিয়ংসক মুখোমুখি হয়। ডিটেকটিভ ডংকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। তখন ডং ওকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ডং আবার ছিয়ংসকের পিছু নেয়। এভাবে কিছুক্ষণ চলতে চলতেই সোনহুয়া পেছন থেকে এসে ডংয়ের পিঠে ওই কুঠারটা বসিয়ে দেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ দানবের লাল চোখ ততক্ষণে ছিয়ংসকের শরীরে প্রবেশ করে গিয়েছিল এবং প্রথমে ওই ডিটেকটিভকে বিরক্তিকর লোক বলে মেরে ফেলে এবং তারপর বাক্সটা খুলে দেয়। তখনই আকাশে এক ধরনের লাল মেঘ দেখা দেয় এবং সোনহুয়ার সামনে ছিয়ংসকের সেই ছোটবেলা দাঁড়িয়ে থাকে, যাকে সোনহুয়া কোনো এক সময় গলা টিপে মারতে চেয়েছিল। দানবের সশরীরে সৃষ্টির জন্য এই পবিত্র ওঝা বা ছিয়ংসকই শেষ বলি, যাকে সোনহুয়া মেরে ফেললে পুরো হীরক সূত্রের কাহিনী সম্পূর্ণ হবে। দানব ছোট্ট ছিয়ংসকের রূপে সোনহুয়াকে উত্তপ্ত করতে থাকে, যাতে সোনহুয়া ছিয়ংসককে মেরে ফেলে। কিন্তু সোনহুয়া ছিয়ংসকের মুখে নিজের রক্ত দিয়ে মন্ত্র লিখে দেয় এবং ওর হাত ধরে মন্ত্রোচ্চারণ করে দানবকে নিজের ভেতরে আহ্বান করে। দানব কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যায় এবং সোনহুয়ার শরীরে প্রবেশ করে। সোনহুয়া ছিয়ংসকের থেকে ক্ষমা চায় এবং ওকে মেরে ফেলতে বলে। ছিয়ংসকের খুব কষ্ট হলেও দানবকে আটকাতে সোনহুয়ার বলি দিতেই হয় এবং তখনই সেই লাল মেঘের পোর্টালটা বন্ধ হয়ে যায়। সোনহুয়া শেষ অবধি দানবকে হারাতে সক্ষম হয়। মুভির অন্তিম সিনে আমরা ছিয়ংসককে মরুভূমির সেই জায়গায় দেখি যেখানে লাল চোখের কবর ছিল। ওখানে অ্যারানের আত্মাও ছিল, যে এখন দানবের কবল থেকে মুক্ত। ছিয়ংসক লাল চোখের বাক্সটা ওখানেই রেখে দেয় এবং অ্যারানকেও হাত দেয়, মানে অ্যারানকেও পার্থিব জগৎ থেকে মুক্তি দেয়, এবং দ্য এইথ নাইট মুভির গল্প এখানেই শেষ হয়। তাহলে এবার তোমরা বলো কেমন লাগলো তোমাদের দ্য এইথ নাইট মুভির গল্প। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু মুভিটায় এত ছোট ছোট ডিটেল ছিল যে সেগুলো এক্সপ্লানেশনে না দিলে সিনেমাটা বোঝাই যেত না। আজ তবে এটুকুই, আবার চলে আসবো কোনো একটা দারুণ সিনেমা বা সিরিজের এক্সপ্লানেশন নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, ভালো থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।